নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি সৈকত। আজ মাধ্যমিক সাজেশনে আমরা আলোচনা করব সাবজেক্ট হিস্ট্রি নিয়ে, ইতিহাস নিয়ে। এর আগে বেশ কয়েকটি এপিসোড আমরা পেছনে ফেলে এসেছি এবং প্রত্যেকটি এপিসোডে আমরা ভীষণ সাড়া পেয়েছি। আপনারা লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই অনুষ্ঠানকে ভীষণ ভালোভাবে নিয়েছেন, এই সাড়া আমরা পেয়েছি। আর আজকে আমরা মাধ্যমিক সাজেশনে ইতিহাস নিয়ে আলোচনা করব। আর আমার সঙ্গে আলোচনায় রয়েছেন শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য, মাসুন্দা বয়েজ হাই স্কুল, নিউ ব্যারাকপুর। নমস্কার, আপনাকে স্বাগত ম্যাডাম। আমি প্রথমেই ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে ইতিহাস এমন একটা সাবজেক্ট সবার মনে হয় যে প্রচুর লিখলে বোধহয় নাম্বার পাওয়া যায়, সত্যি কি তাই? না, একেবারেই না। এটা একটা মিথ। এটা একটা চলে আসছে যে পাতার পর পাতা লিখলে বোধহয় মাস্টারমশাইরা যখন খাতা দেখেন বা দিদিমণিরা খাতা দেখেন, তারা বোধহয় পাতা গুনে নম্বর দেন। আজকাল সেই কনসেপ্টটা পুরো পাল্টে গেছে এবং সেখানে যে যত টু দি পয়েন্ট উত্তর দেবে, সে যদি দু কথায় উত্তর দেয়, দুটো ওয়ার্ডে উত্তর দেয়, যদি 2 নম্বরের মার্কস হয়, সে 2-এ 2 পাবে। যদি কেউ ওই উত্তরটাকেই এক পাতা ধরে লিখলো, তার জন্য সে 2 নম্বর +1 কিন্তু পাবে না। ওই বিষয় যদি থাকে তার মধ্যে 2-এর সেই 2টুকুই পাবে, তার থেকে বেশি সে পাবে না। এই যে পাতার পর পাতা লিখলে নম্বর অনেক বেশি পাওয়া যায় বা অনেক কিছু মাস্টারমশাইরা পাতা গুনে নম্বর দেন, এই ধারণাটার থেকে এখন বেরিয়ে আসতে হবে। এখন ইতিহাস অঙ্কের মতো নম্বর ওঠে। যদি টু দি পয়েন্ট উত্তর দেয়, তাহলে ইতিহাসে অঙ্কের মতো 100-100 পাওয়া যায়। আচ্ছা ম্যাডাম, এরপরে আমি জানতে চাইবো যে নাম্বার বিভাজনটা কিভাবে রয়েছে। নাম্বার বিভাজনটা আমি যদি একটু বোর্ডে দেখিয়ে দিই তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমাদের হিস্ট্রির ফুল মার্কস হচ্ছে 100। আচ্ছা, এর মধ্যে আইএফইতে থাকে, মানে যেটা ইন্টারনাল মার্কস ইভ্যালুয়েশন সিস্টেম, সেটাতে থাকে 10। 10 হয়। সুতরাং বাকি পরীক্ষাটা হচ্ছে 90 নম্বরে। এর মধ্যে প্রথম থাকে এমসিকিউ, এটাতে থাকে 20, 1x20। কোনো অল্টারনেটিভ কিছু থাকে না, 20টা লিখতেই হয়। এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এটাতে থাকে 16, 1x16। এটাতে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, আমি আলোচনা সাপেক্ষে বলবো। এরপর থাকে শর্ট অ্যান্সার 2 নম্বরের, সেটা থাকে 11টা, 11 গুণ 2 মানে 22। এরপর থাকে আরেকটু বড় প্রশ্ন, সেটা থাকে 4 মার্কস। 4 মার্কসের থাকে 6টা, তার মানে 24। আর একটা বড় কোশ্চেন থাকে, বড় প্রশ্ন, এটা থাকে 8 মার্কসের। এটা 8x1 8। এই হচ্ছে 90 মার্কসের পরীক্ষা। এর মধ্যে যদি কেউ 20 নম্বর আর 16 নম্বর মানে 36 নম্বর তুলে ফেলে, সে অনায়াসে কিন্তু 70-এর উপরে নম্বর তুলতে পারে। আচ্ছা, সেটার ফর্মুলাটা কিভাবে ম্যাডাম? এটার এমসিকিউ গুলো পড়তে গেলে বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। এটাতে কোনো শর্টকাট পদ্ধতি নেই। এই পরীক্ষাটা, এই ইতিহাসের কোনো সাজেশন সেইভাবে হয় না। আমি কিন্তু বারবার বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই আমার আলোচনার বিষয়, যে ইতিহাসে কোনো সাজেশন হয় না। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। প্রত্যেকটা বই খুঁটিয়ে যে পড়বে, সে 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের এসএকিউর উত্তর দিতে পারবেই পারবে। আর এর মধ্যে একটা ম্যাপ পয়েন্টিং থাকে। আমি ছাত্রদের বলি, ওই 4টা ম্যাপ পয়েন্টিং এর যে 4টে ম্যাপ পয়েন্টিং, ওই 4টে যদি করে, তাহলে ওখানেও কিন্তু 4 নম্বরে 4-এ 4 পাওয়া যায়। কারণ ম্যাপ তো একটা দিয়ে দেওয়া হয়, সেখানে কাছে কাছে পৌঁছলেই মোটামুটি আমরা যারা পরীক্ষক থাকি তারা নম্বর দিয়ে দিই। আর একটা ঠিক না ভুল, ওটা তো নিজেরা বুঝে। সব থেকে এখানে যেটা কঠিন হয় সেটা আমি বলি, যে এখানে যেটা কঠিন হয় সেটা হচ্ছে কতগুলো যুক্তি থাকে। একটা বিবৃতি থাকে, সেখানে 3টে যুক্তি দেওয়া থাকে। সেই 3টে যুক্তির মধ্যে কোন যুক্তিটা ঠিক, ওইটা করবার জন্য একটু সময় নিতে হবে। কেমন?
আর একটা জিনিস যেটা ইতিহাসের ক্ষেত্রে আমি প্রথমেই বলি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা যেটা ভুল করে, যে এই প্রশ্নটা লিখতে পাচ্ছি সুতরাং এটা খানিকটা লিখি, তারপরে এই প্রশ্নটা লিখি, এই যে হ্যাপাজার্ডলি না লিখে 1 নম্বরের প্রশ্ন যদি লেখা শুরু করে তাহলে 20টা প্রশ্ন যেন পরপর লেখে। আচ্ছা, মানে এমসিকিউ এসিকিউ গুলো যেন পরপর থাকে, হ্যাঁ, প্রয়োজনে জায়গা ফাঁকা রাখতে পারে সে। একটা উত্তর নিয়ে কনফিউশন হলে সেখানে হয়তো লাস্ট পেজে গিয়ে একটা উত্তর লিখতে পারে, সেখানে লাস্ট পেজে একটা উত্তর যে আছে, যিনি খাতা দেখবেন তিনি তো দেখবেনই, ছাত্র বা ছাত্রীরও কিন্তু উচিত যে একটা উত্তর লাস্ট পেজে লিখেছি সেটা একটা স্টার মার্কস দিয়ে চিহ্নিত করে দেওয়া। আচ্ছা, কারণ যিনি খাতা দেখছেন তিনি একসঙ্গে অনেক খাতা তৈরি দেখেন, লাস্টের একটা খাতা যদি লুক থ্রু হয়ে যায় সেটাতে তার একটা নম্বর কমে যেতে পারে। তাই জন্য আমি সবসময় বলি যে 20 নম্বরের প্রশ্ন যখন লিখছো, প্রথম এমসিকিউ গুলো 20 নম্বরের জায়গাটা রেখে লেখো, একটু জায়গা রেখে লেখো, যাতে 20 নম্বরের প্রশ্নটা একটা ভুল হলেও পরে আবার সেটাকে কারেকশন করে লেখা যায়। আচ্ছা, কেমন? আর এসিকিউতে থাকে মাল্টিপল ধরনের, ঠিক ভুল, ডান দিকের সঙ্গে বাদিক মেলাও, আর ডান দিকের সঙ্গে বাদিক কখনো এরকম তীর চিহ্ন দিয়ে যেন কেউ না মেলায়। আচ্ছা, ডান দিকের পাশে যেটা সঠিক উত্তর সেটা লিখুক, আচ্ছা, বা নম্বরটা লিখুক, কিন্তু এই যে তীর চিহ্ন দিয়ে লেখার ফলে কি হয়, ওইটা একটা বেঁকে তেড়ে যায় পরীক্ষার হলে, পরিষ্কার বোঝা যায় না যে কোনটা উত্তর, কোনটার এগেইনস্টে কোনটা অ্যানসার। ঠিক। আচ্ছা ম্যাডাম, আমাদের যদি একটু ইয়েটা দেখান, মানে যে কিভাবে ম্যাপ পয়েন্টিং গুলো হয় বা কি ধরনের প্রশ্ন আসে। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে সাধারণভাবে 3rd চ্যাপ্টার থেকে আমাদের ম্যাপ পয়েন্টিং এর প্রশ্ন আসে। ম্যাপ পয়েন্টিং যেটা প্রতিরোধ বিদ্রোহ, যেখানে সাঁওতাল বিদ্রোহ, কোল, ভিল, মুন্ডা বিদ্রোহ, এই বিদ্রোহের এলাকাগুলো চিহ্নিত করবার জন্য ম্যাপ পয়েন্টিং থাকে। 3rd চ্যাপ্টার থেকে ম্যাপ পয়েন্টিং কম্পালসারি আসবেই। একটা সাঁওতাল বিদ্রোহের এলাকা, একটা কোল বিদ্রোহের এলাকা, একটা চুয়ার বিদ্রোহের এলাকা, বা মহাবিদ্রোহের চ্যাপ্টার থেকে, যেমন তারপরে সংঘবদ্ধতার গোড়ার কথা যেটা 4র্থ অধ্যায়, সেই চ্যাপ্টার থেকে ম্যাপ পয়েন্টিং আসে। লাস্ট চ্যাপ্টার যেটা 8 নম্বর অধ্যায়, সেটার থেকে ম্যাপ পয়েন্টিং। এটা কি ক্লাসে যখন ক্লাস নেওয়া হয় তখনই কি তাদেরকে বলে দেওয়া হয়, নাকি এটা বোর্ড নির্ধারিত রয়েছে যে এখান থেকেই আসবে? না, বোর্ড তো নির্ধারণ করে দেন যে এইটা সিলেবাস, এখান থেকে ম্যাপ পয়েন্টিং আসতে পারে, কিন্তু আমাদেরও আমরা যখন পড়াই বা আমরা যখন আমাদের স্কুলে তো দুটো পরীক্ষা হয়, আর যেখানে আইএফই পরীক্ষা হয়, তার যে কোনো একটা পরীক্ষাকে আমরা ম্যাপ পয়েন্টিং এ রাখি। আচ্ছা, আমার স্কুলে আমি রাখি যে ম্যাপ পয়েন্টিংটা যেহেতু গুরুত্বপূর্ণ, সেজন্য একটা পরীক্ষা 10 নম্বরের ওদের ম্যাপ পয়েন্টিং এর উপর রাখলে ওরা ম্যাপ পয়েন্টিংটা খুব ভালো করে শেখে। ওটা কি 4 নম্বরে 16 নম্বর থাকে? কম্পালসারি ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং কিন্তু এখন আর অপশনাল নয়। আচ্ছা, কম্পালসারি। ওই যে 16 নম্বরের সেখানে কি কোনো অপশন থাকে যে এইটা বাদ দিয়ে এটা করা যেতে পারে? সে একটা করতে পারে। আচ্ছা, যেহেতু 16টা প্রশ্ন থাকে ওই এসএকিউতে, ওই 16টা প্রশ্নের মধ্যে এক কথায় উত্তর দাও 4টে থাকে, ঠিক ভুল 4টে থাকে, ডান দিকের সঙ্গে বাদিক মেলাও 4টে থাকে, ম্যাপ পয়েন্টিং 4টে থাকে, বিবৃতি 4টে থাকে, এরকম ভাবে 4, মানে সে বেছে নিতে পারে যে 20টা কতগুলো প্রশ্ন পড়বে। থাকে। আচ্ছা, 20টা প্রশ্নের মধ্যে তাকে যে কোনো 16টা লিখতে হবে, কিন্তু এমনই সিস্টেমটা করা থাকে যে ম্যাপ পয়েন্টিংটা সেখানে কিন্তু টার্গেট করতেই হবে একটা। আচ্ছা, সেখানে একটাতে ম্যাপ পয়েন্টিং করলেও পাবে, আমি বলি 4টেই করতে, কারণ 4-এ 4 ওখানে পাওয়া যায়, ওখানে মানে নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হয়। ঠিক। আচ্ছা, এবার আমি ম্যাডাম জানতে চাইবো যে মূলত পরীক্ষার খাতা দেখতে গিয়ে কোন কোনগুলো মনে হয়েছে যে একেবারে সিলি মিস্টেক, মানে পড়ুয়ারা আরেকটু নজর দিলে বা একটু লাস্ট মিনিট যদি রিভাইজ করে খাতাটা, অ্যান্সার শিটটা, তাহলে সেই ভুলগুলো ধরা পড়ে। এই রকম কোন কোন ভুল সাধারণত হয় এবং মাধ্যমিক খাতার ক্ষেত্রে অনেক টেনশন নিয়ে তারা পরীক্ষা দেয়? 2017 সাল থেকে কোয়েশ্চেনের প্যাটার্নে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। আচ্ছা, আগের কোশ্চেনের প্যাটার্নের সঙ্গে এখনকার কোশ্চেনের প্যাটার্নের পার্থক্য এই যে কোনো কমন এলিমেন্টস নেই যে এই বছর এইটা এসেছে বা পরের বছর সেটা আসবে না। আচ্ছা, একই প্রশ্ন হয়তো ঘুরিয়ে দিচ্ছে। কেমন? এবার সেই প্রশ্ন ছাত্ররা বুঝতে, ব্যঙ্গচিত্র, আমি সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, ব্যঙ্গচিত্রের জন্য কে বিখ্যাত? 4টে অপশন রয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুর, গঙ্গা কিশোর ভট্টাচার্য, গগনেন্দ্রনাথ ঠাকুর, না রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এর উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ছাত্ররা প্রথমেই দেখে নিচ্ছে গঙ্গা, গগনেন্দ্র আর গঙ্গার সঙ্গে তারা নিজেরা গুলিয়ে ফেলছে, কেউ গঙ্গাকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছে, কেউ গগনেন্দ্রকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি বলি 15টা মিনিট পাওয়া যায়, 15টা মিনিট যত্ন করে এমসিকিউটা এসএকিউটা একটুখানি পড়ুক। আচ্ছা, এরকম প্রশ্ন থাকে নীলদর্পণ নাটকের ইংরেজি
অনুবাদের কে প্রকাশ করেন? আচ্ছা, প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল। ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, অপশনের মধ্যে দেওয়া রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু প্রকাশ করেন মাইকেল মধুসূদন দত্ত নয়, স্যার জেমস লং। তো ছাত্ররা যেই দেখছে ইংরেজি অনুবাদ, ওই মাইকেল মধুসূদন দত্তই টিক চিহ্ন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার ওইটাই ভালো করে যদি পড়ে তাহলে সে কিন্তু জেমস লং ই ঠিক দেবে। মানে প্রশ্নটা যেহেতু একটু গুগলি টাইপের দেওয়া হচ্ছে ইচ্ছে করে পড়ুয়াদের আইকিউ টেস্ট করার জন্য, সেক্ষেত্রে প্রশ্নটা তাকে খুব ভালো করে অর্থটা বুঝতে হবে, তার কি বলতে চাইছেন। ভালো করে না পড়া হয় তাহলে উত্তর দিতে পারবে না। আর যা ট্রেন্ড তাতে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এমন ভাবে বিষয়গুলো লেখা থাকে, যদি শুধু সেই বইটাই পড়ে আমার মনে হয় না কোনো সহায়িকা পড়বার দরকার আছে। আচ্ছা, আমি 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 এই যে 4 নম্বরের যে মার্কস রয়েছে, এই 4 নম্বরের মার্কসে মোটামুটি কত শব্দের মধ্যে লেখা উচিত? 4 নম্বরের মার্কসে দুটো পয়েন্ট ঠিকঠাক যদি 4টে পয়েন্ট লিখতে পারে তাহলেই 4-এ 4 পাবে। আচ্ছা, দুটো পয়েন্টও যদি ঠিকঠাক লেখে তাহলে 4 নম্বর পাবে। আচ্ছা, 4 নম্বর পাবে। যেমন ধরুন আমি দিল যে সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল কেন? আচ্ছা, 4 নম্বরের পত্রিকায় দিয়ে দেওয়া হলো। 4 নম্বরের পত্রিকায় সোমপ্রকাশ পত্রিকা গুরুত্ব কি সেটাই যে পড়েছে সে কিন্তু বন্ধ করে দেওয়ার গুরুত্ব জানে। ঠিক, কিন্তু সোমপ্রকাশ পত্রিকার যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছিল কেন, ছাত্ররা কিন্তু কনফিউজড হয়ে গেল। সোমপ্রকাশ পত্রিকা হচ্ছে প্রথম রাজনৈতিক পত্রিকা যাতে নিয়মিতভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সমালোচনা হচ্ছিল, এবং এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দ্বারকানাথ বিদ্যাভূষণের নেতৃত্বে নিয়মিতভাবে যদি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সমালোচনা হয় তাহলে সেটা নিশ্চয়ই ব্রিটিশ সরকাররা, আমরা তখন ব্রিটিশ শাসনাধীনে ছিলাম, সেটাকে মেনে নেবে না। যার ফলে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1778 পাশ করে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেন। ব্যাস এইটুকু লিখলেই সে 4 নম্বর পাবে। 4.5 এর দরকারই নেই। যে আমরা যে প্রশাসনের অধীনে রয়েছি সেই প্রশাসনের বিরোধিতা করলে সবসময় কণ্ঠরোধ করা হয় সাংবাদিক বা প্রকাশকদের। সেখানে এই আর ব্রিটিশ আমলে সেটা তো আরো বেশি পরিমাণে ছিল, যে কারণে নীল দর্পণ নাটকটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। শরৎচন্দ্রের পথের দাবি নাটককে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ সেখানে নেতাজি সুভাষচন্দ্রের অনুকরণে একটা চরিত্র তৈরি করা হয়েছিল এবং সেটাকে যাতে কারোর বাড়িতে থাকলে তিনিও গ্রেপ্তার হতেন। একই ব্যাপার। এইভাবে মানে 4 নম্বরের প্রশ্ন অনেক সময় দেখা যায় দুই লাইনেই লেখা হয়ে যায়। আচ্ছা, মানে এমন নয় যে অনেকের কাছে মনে হবে শুনে যে 4 নম্বর মানে মিনিমাম 1 পাতা তো লিখতেই হবে, এমন নয়। মানে একদম টু দা পয়েন্ট কেউ যদি দুটো ইয়েতে লেখে। আমি বলছি 8 নম্বরের প্রশ্ন 1 পাতা লিখবার দরকার পড়ে না যদি পয়েন্ট ওয়াইজ উত্তর হয়। আচ্ছা, যেমন ধরুন সিপাহী বিদ্রোহকে কি প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রাম বলা যায়? বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি, সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে বুদ্ধিজীবীদের মতামত কি ছিল, এরকম প্রশ্ন আসে। তো এখানে কয়েকজন বুদ্ধিজীবীরা তারা কি কি যুক্তি দেখিয়েছিল, 1, 2, 3, 4 করে 4টে যুক্তি যদি দেখানো হয় সেটার বিরোধিতা করে নিজে একটা সমালোচনা, যে বুদ্ধিজীবীদের অনেক কাছাকাছি থাকা উচিত ছিল সিপাহী বিদ্রোহের, সেটা না থেকে তারা সেটাকে নিয়ে সমালোচনা করছে। যেমন হঠাৎ সে সময় নাটকে বলা হতো হঠাৎ বাজলো হো হো হো, বাজারে এসেছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ কিন্তু ব্রিটিশরা দমন করেছিল, শুধুমাত্র সবাই মিলে সেটাতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তাই। মানে সিপাহী বিদ্রোহ প্রথম একটা সামগ্রিক সংগ্রাম। সিপাহী বিদ্রোহ থেকে ভয় পেয়েছিল বলেই ভারতবর্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গিয়েছিল, ব্রিটিশ পার্লামেন্টের শাসন প্রতিষ্ঠা হয়েছিল মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী। মানে এইভাবে যদি সে পরিষ্কার করে লেখে তাহলে 8 নম্বরও সেখানে পাওয়া কোনো বিষয় নয়। ম্যাডাম, এখানে একটা জিনিস আমি জানতে চাইবো, যে দেখা যায় বিশেষ করে আর্টস গ্রুপে লেখার ক্ষেত্রে বিভিন্ন রকমের পেনের কালি ব্যবহার করা হয়, মানে এটা একটা তাদের ধারণা রয়েছে। এই ধরনের কোনো অভিজ্ঞতা? আমি বলি পয়েন্ট গুলো ব্ল্যাক কালিতে লেখো আর উত্তরগুলো নীল কালিতে লেখো। আচ্ছা, আর পয়েন্ট লিখে সেই পয়েন্টের আন্ডারলাইন করো। আচ্ছা, তাতে কি হবে, পয়েন্টগুলো চোখের সামনে জ্বলজ্বল করবে। আচ্ছা, ব্ল্যাক কালিতে পয়েন্ট আর ব্লু কালিতে বিষয়, ওই পয়েন্টটাকে ইলাবোরেশন করা হয় যেরকম ভাবে, এটা যদি দুভাবে লেখা হয় তাহলে নম্বরটা পাওয়া যায়। আচ্ছা, আর একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই,
আমি খাতা দেখছি আজ 20 বছর ধরে, আমি দেখছি রিসেন্টলি ছাত্ররা এমসিকিউর ক্ষেত্রে, ছাত্রছাত্রীরা, আমার কাছে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী সবাই, তারা টিচারদের বোকা বানানোর জন্য এমসিকিউর সবকটা অপশন দিয়ে উত্তরটা লিখছে। মানে ধরুন 1853 খ্রিস্টাব্দে রেলপথ শুরু হয়, তাই তো? ওখানে 1853 আছে, 1854 আছে, 1855 আছে, 1856 আছে। একবার লিখলো 1853, একবার লিখলো 1854, একবার লিখলো 1855, প্রত্যেকবারই পুরো আনসারটাকে পাতিয়ে লিখছে। এবার আমাদের কাছে ইনস্ট্রাকশন থাকে যেটা সঠিক উত্তর সেটাতে নম্বর দিতে হবে। এবার আমার কাজ কি? তাহলে কি আমি ওই 20টা নম্বরের প্লাস আমাকে 80টা অপশন দেখতে হচ্ছে? সেক্ষেত্রে আমাদের উচিত কি হবে? যে ভুল উত্তরটা আমি যেটা প্রথম পাবো সেটাই কিন্তু আমার হেড এক্সামিনার আমাকে বলে দেবেন যে উত্তরটা প্রথম যেটা পাচ্ছেন সেটাই আপনি দেখবেন। সুতরাং ছাত্রদের মধ্যে এই ধারণাটা বলে দেওয়া হচ্ছে যে তুই 4টে অপশনে লিখে আসবি, তুই সঠিক উত্তরটায় নম্বর পেয়ে যাবি, 20তে 20 পেয়ে যাবি। এই জিনিসটা যেন কেউ না করে। আচ্ছা, এটা কিন্তু স্রেফ মূর্খামি হবে পরীক্ষার সময়, বরং সময় নষ্ট হবে। মানে সে যদি উত্তরটা জানেও সেখানে নাম্বারটা কাটা যাওয়ার সম্ভাবনা। সে যদি সঠিক উত্তরটাও জানে, সঠিক উত্তরটাও হল কালেকশন করে হয়তো লিখে ফেললো, হল কালেকশন হয়, আমি সেখানে বলতেই পারবো না যে হল কালেকশন করো না, হল কালেকশন হয় এবং এমসিকিউতে বেশি হয়, এসিকিউতেও হয়। সুতরাং তারা যদি নিজের সঠিক উত্তরটা যেটা জানলো সেটা লিখে সেটাকে কেটে আবার ওই 4টে অপশন লিখলো, তাতে কিন্তু সে নিজেরই ভুল করবে। তার থেকেও যেটা জানে সেটা লিখুক, যেটা জানলো না সেটা লিখবে না। প্রথম উত্তর কাটাকুটি যেন না হয় এবং ওই পরপর উত্তরগুলো যেন লেখে। 20 মার্কস, 16 মার্কস, তারপর 4 মার্কস, তারপর 8 মার্কস। সরি, মাঝখানে 2 মার্কস। নাম্বার তোলা খুবই সহজ, খুবই সহজ, অঙ্কের মতো যেভাবে আপনি বলছেন, একদম অঙ্কের মতো। ঠিক। আমি একটু দর্শকদের শুধু একটু বলে দিতে চাইবো, এটা আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, দেখতেই পাচ্ছেন আমাদের এই মুহূর্তে হেডারে সেই নাম্বার দুটি ক্রল হচ্ছে এবং সেই নাম্বারে আপনারা ফোন করে ম্যাডামের কাছে ইতিহাস সম্পর্কিত মাধ্যমিকের প্রশ্নের যে কোনো বিষয় নিয়ে কোনো অভিভাবক বা কোনো পড়ুয়া আপনি অবশ্যই ফোন করতে পারেন, আমরা সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেব। ম্যাডাম, আমি একটা জিনিস আপনার কাছে আরো জানতে চাইছি যে ইতিহাসের ক্ষেত্রে যেটা ভুল হয় সাধারণত দেখা যায় যে গোটা পাতায় বা কোনো উত্তরে তিনি সঠিক লিখেছেন কিন্তু সালটা তিনি ভুল লিখেছেন, হয়তো লেখাটা তিনি ঠিক লিখেছেন, সালটা ভুল হয়ে গেছে, তাহলে কি করা উচিত? যদি দরকার না পড়ে, যেহেতু সাল নিয়ে সবথেকে বেশি কনফিউশন হয়, সেই জন্য সাল যদি দরকার না পড়ে লিখবে না। আচ্ছা, মনে যদি না পড়ে সাল লিখবে না। যেখানে সাল ভিত্তিক প্রশ্ন আছে সেখানে সাল লিখবে। সেখানে কি সাল ভুল থাকলে নাম্বার পুরোটাই কাটা যেতে পারে? সালের জন্য যদি 1 নম্বর থেকে থাকে তাহলে 1 নম্বর কাটা যাবে। আচ্ছা, কিন্তু সাল যদি না চায়, শুধু বিষয়ে চায়, তাহলে বিষয় লিখলেও সে নম্বর পাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস ম্যাডাম জানতে চাইবো যে আপনি যেভাবে বলছেন একদম টু দা পয়েন্ট যদি কোনো পড়ুয়াকে লিখতে হয় এবং শর্ট লিখতে হয়, তাতে কি হয়, সময় বাঁচে, রিভাইজ করার সময় থাকে, অকারণ কেনই বা লিখতে যায়। কিন্তু যেহেতু তারা বয়সে অনেক ছোট, তাদের বিচার বুদ্ধি বা তাৎক্ষণিক বুদ্ধি আসার ক্ষেত্রে অনেকটা সমস্যা থাকে, সেক্ষেত্রে হয়তো তারা মনে করছেন যে আমি অনেকটা লিখছি, কিন্তু যারা মনে করছেন আমি কম লিখবো, ধরুন আজকে শোনার পর সে মনে করছে আমি আরো ছোট করে কিভাবে লিখবো, প্র্যাকটিস করবো, হ্যাঁ, কম্প্যাক্ট লেখা যাকে বলে, সেক্ষেত্রে তো ম্যাডাম ভাষার দক্ষতার খুব প্রয়োজন হয়, যে আমি ভাষাগত দক্ষতাও কি আপনারা এই বিচার্য বিষয়ের মধ্যে থাকে? ইতিহাসে ভাষাকে প্রাধান্য দেওয়া হয় না। সে যদি লিখতে লিখতে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এই কথাটা ইংরেজিতে লেখে, তাহলেও আমি তাকে নম্বর দেবো। আচ্ছা, তাকে আমি নম্বর দেবো, কারণ এই ক্ষেত্রে ভাষার কোনো পারিপাট্যের দরকার হয় না, বিষয়, হ্যাঁ, বিষয়টা আমাকে বোঝাতে পারছে কিনা। আচ্ছা, বিষয়টা বোঝাতে পারছে কেন। যেমন ধরুন বিদ্যাসাগর 60 বলতে কি বোঝো, এটা একটা প্রশ্ন এসেছে। বিদ্যাসাগর 60 এটা নিয়ে যদি ওর মনে প্রশ্ন না থাকে, ও যদি জানে, সেখানে ও কি লিখবে যে বিদ্যাসাগর সংস্কৃত ভাষার যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সেগুলোকে চেঞ্জ করে উনি বিদ্যাসাগর সাধারণ মানুষের বোঝবার জন্য স্বরবর্ণের সংখ্যা কমিয়ে, ব্যঞ্জন বর্ণের সংখ্যা কমিয়ে যে নতুন একটা পদ্ধতি, ব্যাকরণের পদ্ধতি আবিষ্কার করেছিলেন, সেটাই বিদ্যাসাগর 60। এইটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, 4 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। কিন্তু এইটুকুই যদি ও লেখে, 2 নম্বরেও 2 পাবে, 4 পাবে, 4 পাবে। বেশ, এবার একদম ম্যাডাম স্পেসিফিক ওয়াইজ আসতে চাইবো যে কোন কোন চ্যাপ্টার, কোন কোন জায়গাগুলোকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন লাস্ট মিনিট একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য, কোন কোন জায়গাগুলোকে? হ্যাঁ, আমি এবারে
চ্যাপ্টার ওয়াইজ একটু বলতে যাই যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইতিহাসের ধারণা। এখানে আমাদের যে ইতিহাস আমরা এতদিন পড়িনি সেই ইতিহাসের আমাদের যে নতুন সিলেবাসে তাতে ইনক্লুড করা হয়েছে, যার মধ্যে প্রথম যেটা মানে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটা পড়ে রাখা ভালো, কারণ 4 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। নতুন সামাজিক ইতিহাস, নিম্ন বর্গের ইতিহাস বলতে কি বোঝো। নিম্ন বর্গের ঐতিহাসিক কয়েকজনের নাম, 2 জন রণজিৎ গুহ, গৌতম ভদ্র, এদের নাম যদি দুজন নাম চায় তাহলে 2টো নাম লিখলেই 2 নম্বর পাবে। হ্যাঁ, তারপর খেলার ইতিহাস। খেলার ইতিহাসে মূলত আসে মোহনবাগান কবে প্রথম আইএফএ শিল্ড জিতেছিল এবং তার ফল কি হয়েছিল, যেমন 1911 সালে মোহনবাগান জিতেছিল সেই খেলাটা। ভারতবর্ষে প্রথম আলু কারা নিয়ে আসে? পর্তুগিজরা নিয়ে আসে। পর্তুগিজরা শুধু আলু না, ছানাও কিন্তু নিয়ে এসেছিল। এইটা কিন্তু সব বইতে কিন্তু সব থাকে না, সেই জন্য চেষ্টা করা উচিত 2-3টে বই কনসাল্ট করে পড়া। রেফারেন্স বই হিসেবে আমি বলবো, এখন যদিও আমাদের নাম বলা হয়তো উচিত হবে না, কিন্তু শচীন্দ্রনাথ মন্ডল বলে এক ব্যক্তি বই লিখছেন সাম্প্রতিককালে, তার বই কিন্তু অনেক ডিটেইলে আছে। যদি শেষ মুহূর্তে একটু হাতে চোখ বুলিয়ে নেয় তাহলে অনেক সুবিধা হবে। আচ্ছা, এরপরে আসছে এই চ্যাপ্টারে নারী ইতিহাস। নারী ইতিহাসের উপর কিন্তু 4 নম্বরের টিকা আসতে পারে, যে নারী ইতিহাস কেন প্রাসঙ্গিক, এখন নারী ইতিহাসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, নারী ইতিহাস কতটা, নারীরা সমাজে কতটা ইম্পর্টেন্ট, এবং নারী শিক্ষা, নারী ইতিহাস কতটা, নারী ইতিহাসের রচয়িতা কয়েকজনের নাম, এদের নাম। আচ্ছা, এরপর আসছে সরকারি নথিপত্র বলতে কি বোঝো। সেখানে পুলিশ রিপোর্ট আসতে পারে, সরকারি রিপোর্ট আসতে পারে, বিভিন্ন দলিল কোথায় থাকে, মহাফেজ খানা কি, আমাদের কলকাতার সরকারি রিপোর্ট কোথায় থাকতো, বর্তমান সরকারি দপ্তর কোথায়, এগুলোর সম্পর্কে একটুখানি খোঁজ খবর রেখে এগুলো যদি উল্লেখ করে সেগুলো। এছাড়া আত্মজীবনীর মধ্যে 70 বছর বিপিন চন্দ্র পালের লেখা 70 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি, আর সরলা দেবী চৌধুরী রানীর লেখা জীবনের ঝরা পাতা, এই 3টে সম্পর্কে 4টে লাইন একটুখানি দেখে যাওয়া ভালো, অনেক সময় টিকা হিসেবে আসতে পারে। আর সাময়িক পত্র, সংবাদপত্র, কি সংবাদপত্র কিভাবে মানে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়, বর্তমান সংবাদপত্রের সঙ্গে প্রাচীন সংবাদপত্রের কিছু তুলনামূলক পার্থক্য দিতে পারে, এগুলো আসতে পারে। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট। প্রথম চ্যাপ্টারের মধ্যে আর একটা বিষয় খুব ভালো করে পড়া উচিত, সেটা খুব অনেক দিনের মধ্যে আসেনি, লাস্ট বেশ কয়েকটা বছর, সেটা হচ্ছে সামরিক ইতিহাস। ইতিহাসে কেন আমরা সামরিক জিনিস পড়বো, সামরিক ইতিহাসে কি কি, বা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। মনে রাখতে হবে ইতিহাস ছাড়া কিন্তু কোনো সাবজেক্টই সম্পূর্ণ নয়। আমি যদি ডাক্তারের কাছেও যাই, ডাক্তার কিন্তু আমার কেস হিস্ট্রি জানতে চাই, সুতরাং ইতিহাসকে জানবো না, ইতিহাসকে এড়িয়ে চলবো, তাহলে আমি চলতে পারবো না। মানে ইতিহাস থেকে না জানলে বিজ্ঞানও এগোতে পারবে না। ইতিহাস হচ্ছে তাই সমাজ বিজ্ঞানের শ্রেষ্ঠ শাখা। ঠিক কেমন? এইবারে দ্বিতীয় অধ্যায়ে আসছি। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা যেটা প্রথম পড়বো সেটা হচ্ছে বামাবোধিনী। বামাবোধিনী সভা, বামাবোধিনী পত্রিকা, মেয়েদের নিয়ে একটি পত্রিকা চালু হয়েছিল যেটা বামাবোধিনী পত্রিকা নামে পরিচিত। হিন্দু প্যাট্রিয়ট, হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের একটা সংবাদপত্র, যেটা হিন্দু প্যাট্রিয়ট বললেই নীল বিদ্রোহের কথা আসে, এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায় কিভাবে নীল বিদ্রোহের সমর্থনে এত সোচ্চার হয়েছিলেন, সেই হরিশচন্দ্রই কিন্তু আবার ওই সমসাময়িক সময় যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে, হরিশচন্দ্র কিন্তু একটা শব্দ, একটা বর্ণ উচ্চারণ করেননি যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে, অথচ নীল বিদ্রোহের জন্য তিনি কিন্তু পয়সা কড়ি দিয়ে সমস্ত নীলগড় সাহেবদের এগেনস্টে কেসও লড়েছেন। হুতম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহ, টিকা হিসেবে আসতে পারে। কাকে হুতুম প্যাঁচা বলা হয় 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। হুতুম প্যাঁচার নকশায় কাদের সম্পর্কে বলা হয়েছে সেটা আসতে পারে। গ্রাম বার্তা প্রকাশিকা সভা, কাঙাল হরিনাথ সম্পাদিত একটি পত্রিকা, তাতে গ্রাম বার্তার মানুষের অত্যাচার, কিভাবে ব্রিটিশরা গ্রামের কৃষকদের উপর অত্যাচার করেছিলেন, সেটা আসতে পারে। এর মধ্যে 4 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, মেকলের মিনিটকে কি পাশ্চাত্য শিক্ষার প্রসারে অগ্রণী বলে তুমি মনে করো? এখানে একটু কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দিল। মেকলের মিনিটকে ইংরেজি শিক্ষার প্রসারের জন্য বলা হয়েছিল। এবার মেকলে, টমাস ব্যাবিংটন মেকলে একটি শিক্ষা বিষয়ক দলিল তৈরি করেছিলেন,
সেই দলিলে উনি ইংরেজি শিক্ষার সপক্ষে মত প্রকাশ করেন। কিন্তু তার আগে 1813 সালে একটি জিসিপিআই বলে একটি কমিটি তৈরি হয়। তারা ঘোষণা করে যে বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয়দের শিক্ষার জন্য ব্যয় করা হবে। এই 1 লক্ষ টাকা কে ব্যয় করবে? প্রাচ্যবাদীরা ব্যয় করবে, মানে ভারতীয় শিক্ষা সংস্কৃত শিক্ষার জন্য ব্যয় হবে, না পাশ্চাত্যবাদীরা ব্যয় করবে? সেটা নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব তৈরি হলো। এটাকে বলা হয় অ্যাংলিস্টিক বনাম ওরিয়েন্টালিস্টিক দ্বন্দ্ব, বাংলা ভাষায় বলা হয় প্রাচ্যবাদী বনাম পাশ্চাত্যবাদীর দ্বন্দ্ব। এবং এখানে পাশ্চাত্যবাদীর হয়ে উঠে আসেন রামমোহন রায়। তিনি বহু লোকের স্বাক্ষর নিয়ে মানুষের কাছে পৌঁছন এবং ব্রিটিশদের কাছে পৌঁছন যে ইংরেজি শিক্ষা এই মুহূর্তে সব থেকে বেশি দরকার, ইংরেজি শিক্ষা না শিখলে আপনারা সরকারি কর্মচারী পাবেন না। তখন ব্রিটিশরা ভেবে দেখলো যে না, ঠিক আছে, ইংরেজি শিক্ষার দরকার আছে। তখন মেকলের এই মিনিটটা কিন্তু ওই জিনিসটাকেই রেগুলারাইজ করে। তার মানে প্রাচ্যবাদী এখানে উল্লেখ করতে হবে, প্রাচ্যবাদী পাশ্চাত্য শিক্ষার যে দ্বন্দ্বগুলো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে দ্বন্দ্ব উঠে এসেছিল, সেই দ্বন্দ্বে মেকলের মিনিটের এই সুবিধেটা, মানে মিনিটটা পাশ্চাত্য শিক্ষার সপক্ষে গিয়েছিল, তাই তাকে পাশ্চাত্য শিক্ষার অগ্রণী ভূমিকা বলা যায়। আচ্ছা, এইটা 4 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, আবার 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। এই চ্যাপ্টার থেকে আরেকটা আসতে পারে নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র। ঈশ্বরচন্দ্র কত মেয়েদের স্কুল করেছেন। ঈশ্বরচন্দ্র মনে করতেন মাকে যদি শিক্ষিত না করা হয় তাহলে কখনো সেই সমাজ এগিয়ে যায় না, তাই জন্য তিনি নারী শিক্ষার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। এখানে আসতে পারে নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা। কট্টর হিন্দুবাদী, কট্টর মানে ভারতীয় ধর্মের প্রতি কি বলবো প্রচন্ড আগ্রহী, তিনি কিন্তু নারী শিক্ষার ব্যাপারে এগিয়ে এসেছেন। অর্থাৎ এইভাবে যদি আমরা নাম্বার বিভাজনগুলো দেখি, 2, 4 থেকে শুরু করে 1 এবং 8, ম্যাডাম যেটা প্রথমেই বলেছেন অনুষ্ঠানের শুরুতে, যে যদি আমরা প্রথম এই যে 36 নাম্বারকে পাওয়ার জন্য যদি আমরা পুরো বইটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়ি, লাইন বাই লাইন পড়ি, তাহলে 4 নম্বর এবং 8 নম্বর পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ 16 এবং 8, অর্থাৎ 16 আর 8-এ এই যে 24 নাম্বার, এইটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে খুব বেশি সমস্যার জায়গা নেই, বা এই যে পরবর্তী 90-এর যে বাকি যে নম্বরটা রয়েছে সেটাও পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যেমন ম্যাডাম এখানে নাম্বার বিভাজন করেছেন। আজকে আর সময় নেই ম্যাডাম, আরও খানিকটা আলোচনা করলে হয়তো পড়ুয়ারা সুবিধে পেতেন, কিন্তু আমাদের সময় বলছে আমাদের অনুষ্ঠানের দাঁড়িয়ে এখানেই টানতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সময় দেওয়ার জন্য। আমিও অনেক ভালো লাগলো আমার যে ছাত্রদের শেষ মুহূর্তে কিছু অন্তত বলতে পারলাম। একদমই তাই, লাস্ট মিনিট সাজেশনটা পড়ুয়াদের সময় পাওয়া যেত বিষয়টা অনেক কিছু আলোচনা করা যেত। যাই হোক, আজকে আর সময় নেই, আমার অনুষ্ঠানে ইতি টানতে হবে। আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা রইল। একদম প্রচুর শুভেচ্ছা। ভালো, কালকের থেকে পরীক্ষা শুরু হচ্ছে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও, খুব ভালো হবে পরীক্ষা, কখনো খারাপ হতে পারে না। বেশ, নমস্কার। নমস্কার।